একাকিত্ব। একাকিত্ব সবচেয়ে ভালো এবং সুন্দর মুহূর্ত, যদি তা উপভোগ করা যায়। যদি এই একাকিত্ব আপনি উপভোগ করতে পারেন, তবে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। যদিও একাকিত্ব আত্মহত্যার লক্ষণ, তবে সেই একাকিত্বকে আমি হাসির চেহারায় লুকিয়ে খুশিতে রূপান্তরিত করতে পারি। রূপান্তরিত করতে আমার সবচেয়ে দুঃখের সময়টাকেও সুখের করে। সত্যি বলতে, মানুষ আমাকে দেখলে হিংসে করে আমি সারাদিন কিভাবে হাসি মুখে থাকি। একদিন তো আমার অফিসের একটা এমপ্লয়ি আমাকে প্রশ্ন করেই বসলো যে, স্যার, আপনি সারাদিন এত কাজের চাপে মেজাজ নষ্ট না করে কিভাবে হাসি মুখে থাকতে পারেন? আমি তো পারবো না। তখন আমি তার জবাবে বলেছিলাম, যেদিন আপনি নিজের রাগটাকেও হাসিতে বদলানো শিখে যাবেন, সেদিন আর আপনি কোনো অফিসের এমপ্লয়ি থাকবেন না, কোনো একটা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হবেন। আমার নাম হলো রাকিব, রাকিব চৌধুরী। আমি খুব ভাবুক মানুষ, তবে সবসময় নিজেকে নিয়ে, নিজের খারাপ দিকগুলোকে নিয়ে ভাবতে ভালোবাসি। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে ফ্যামিলিয়ান উপাধিও দিতে পারেন। হয়তো আপনারা আমাকে নিয়ে হাসছেন যে, দেখো, নিজেই নিজের সুনাম করছে। তেমন কিছু না। আসলে নিজেই নিজেকে যতটুকু জানি, অন্য কেউ ততটুকু জানে না। 1 বছরের একটা ঠিকমতো কথা বলতে না পারা শিশু নিজে কী করবে, কী চায়, সেটা সে নিজেই বুঝে। কিন্তু তাকে বুঝতে অন্যদের অনেক কষ্ট হয়, সে কী বলতে চাচ্ছে। আমি কী বলতে চাচ্ছি তা বুঝতে হয়তো আপনাদের তেমন কষ্ট করতে হবে না। চেষ্টা করব বিশ্লেষণ করে বলার। আমরা কোথায় যেন ছিলাম? হ্যাঁ, ফ্যামিলি ম্যান। ফ্যামিলি ম্যান, এই কথাটি সত্যি। আমার পরিবারে মা এবং আমি ছাড়া আর কেউ নেই। আমাকে কেউ বুঝুক আর না বুঝুক, আমার মা ঠিকই আমাকে বুঝতে পারে। আমি আমার মনের সকল দুঃখ কষ্ট মনের মাঝে ধাবিত রাখি, কিন্তু আমার মা সেটা বুঝে যান। কীভাবে বোঝেন সেটা আজও আমি আবিষ্কার করতে পারলাম না। সবসময় আমি হাসি খুশি থাকি, এই বলে এই না যে আমার কোনো দুঃখ কষ্ট নেই। আছে অনেক কিছু, হয়তো অন্যদের থেকেও বেশি, কিন্তু পুরুষের কাঁদতে মানা। তাই আমি আমার কান্নাটাকে হাসিতে বদলানোর সবসময় চেষ্টা করি। আমি যখন ক্লাস 10-এর ছাত্র, তখন আমাদের পরিবার খুব বড়ই একটা বিপদের মুখোমুখি হয়। আর সে বিপদটা ছিল অভাব। অভাব, আর্থিক অভাব। এমন একটা বিপদ যার থেকে রেহাই পাওয়া খুব মুশকিল। আমার পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য বাবাকে বিক্রি করে দিতে হলো নিজের জমি। বিপদে নাজায়েজ ফায়দা লুটতে অনেকেই শুরু হলো প্রতিযোগিতা। বাবা যাদেরকে সকল বিপদে আপদে সাহায্য করেছেন, তারাই অভাবের সময় বাবার সাথে গাদ্দারি করে। আফসোস সে সকল হতভাগাদের, যারা নিজের কাজকে বান্দির পায়ে ধরে স্বাধীন করে। বাবার সাথে অনেকের ব্যবহার খারাপ। অপরদিকে অভাব সেসব দেখে আমি জীবনের গতিপথটাকে টাকার দিকে নিয়ে যাই, চালিয়ে যাই পড়ালেখা। চাইলে আমি বাবা মায়ের পাশে থেকেই পড়াশোনা করতে পারতাম, কিন্তু আমি বুঝেছি তাদের সাথে থাকলে আমি আমার জিদের কাছে হেরে যাব। চলে আসি হোস্টেলে। আমি টাকার পিছনে ছুটেছি, তার কারণ আমার বাবার মুখে হাসিটাকে দেখতে চেয়েছি। কেটে যায় 20টা বছর। আমার সফলতা আমার হাতের মুঠোয়, কিন্তু জানেন আপনারা, যে এই বাবার মুখে হাসি ফোটানোর জন্য আমি টাকার পেছনে, সফলতার পেছনে ছুটাছুটি করেছি, সেই বাবাকে আমি হারিয়ে ফেলেছি। বাবার হাসিটুকু খুঁজতে যেয়ে আমি বাবাকে হারালাম। তখন থেকেই শুরু হলো আমার জীবনের আরও একটা ধাপ। বাবাকে হারিয়ে আমার মায়ের প্রতি দায়িত্বটা আরও বেড়ে গেল। ব্যাস, সিদ্ধান্ত নিলাম, জীবনে আর যাই করি না কেন, মাকে কখনো কষ্ট দেব না। সারাক্ষণ মায়ের পাশেই থাকবো। অনেক ছুটিছি টাকার পেছনে, সফলতার পেছনে। অনেক এখন আদর্শ হক, মায়ের পেছনেই না হয় একটু ছুটি। বিশাল বাড়িতে আমি এবং আমার মা সুখেই আছি। বাড়িতে কোনো কিছুর অভাব নেই। মাকে আমি রানীর মতো করেই রেখেছি। কিন্তু আজকে আমার আম্মু আমাকে একটা বড়ই আজীব প্রশ্নের সম্মুখীন করলেন। রাকিব, আয় রাকিব, কি গো আম্মু, বলো। তুই একটা বিয়ে করিস না কেন? বয়স বাড়ছে না, কমছে? কি হয়েছে আম্মু, তুমি আজ এরকম প্রশ্ন কেন করছো? আজবের কি আছে? তুমি আজ এসো। আমার আর ভালো লাগে না। এত বড় বাড়ি, তুই যখন অফিসে যাস, আমি একা থাকি। কাছের লোকেরা এক এক সময় আসে, এক একজন কাজ করে দিয়ে চলে যায়। আমার সাথে কথা বলার কেউ নেই, কেউ থাকে না আমার সামনেও। তাই তো বলি, তুই একটা বিয়ে করলে আমি একটা বৌমা পাবো। সারাদিন বৌমার সাথে গল্প করব, আমার নাতি নাতনি হবে, তাদের সাথে খেলা করব। তাদের দুষ্টুমিতে এই নিস্তব্ধ বাড়িটা হেসে উঠবে। আম্মু, স্বপ্নটা একটু বেশি দেখে ফেলেছো। আজকাল সব বৌমা ভালো হয় না। অধিকাংশ বৌমারই তাদের শ্বশুর শাশুড়িকে দু চোখে নিতে পারে না। তার থেকে ভালো আমি তোমার সাথে কথা বলার জন্য একটা মেয়েকে রাখবো, যে সারাদিন তোমার সাথে থাকবে। হবে? বাবারে, টাকা দিয়ে কথা বলার মানুষ পাওয়া যায়, কিন্তু মন বোঝার মানুষ টাকা দিয়ে পাওয়া যায় না। তার জন্য প্রয়োজন ভালোবাসা। আচ্ছা আম্মু, আপাতত একটা মেয়েকে রাখি, পরে না হয় বিয়ের কথা ভাববো। আম্মু তখন একটু মন খারাপ করেই বললেন, ঠিক আছে।
ও আম্মু, মন খারাপ করো কেন? বললাম তো কিছুদিন যাক, বিয়ে করব। আমি এখন অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, আমার আবার একা ভালো লাগে না। আচ্ছা আসবো, এই বলে আমি চলে গেলাম অফিসে। অফিসে ঢোকার সময় একটা মেয়েকে দেখতে পেলাম। অফিসের সিঁড়িতেই বসে আছে। সিকিউরিটি তাকে এখান থেকে যাওয়ার জন্য কথা বলছে, কিন্তু তার কোনো সাড়া নেই। সেদিকে আমার আর তেমন লক্ষ্য না করে আমি আমার কাজে মনোযোগ হই। কাজ, মিটিং বাবদ সব কিছু শেষ করে আমি খুব ক্লান্ত। নিজের চেয়ারেই রেস্ট করছিলাম। রাত 9টা, আম্মুর কল। হ্যালো রাকিব, জি আম্মু, বলো। বাসায় আসবি না? আমার ভালো লাগছে না, একটু তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছি। আমি আর এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে বাড়ির উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম। অফিসের বাইরে এসে দেখি সেই মেয়েটা এখনও বসে আছে, একই জায়গায় একইভাবে। সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, সে বলল জানে না, সারাদিন নাকি এইভাবেই বসে আছে, না কিছু খেয়েছে না কোনো কথা বলছে। আমি গিয়ে মেয়েটার সামনে বসি। ময়লা শরীর, পরনে ময়লা কাপড়, মাথার চুল ছানা ভরা, ঠোঁট পড়েছে ফাটল, চোখের নিচে কালো দাগ, তারপরে দেখতে মায়াবী। আমি তার সামনে বসতেই একটু অস্বস্তি বোধ করে একটু সরে বসলো। জিজ্ঞেস করলাম, কে তুমি? আমার দিকে তাকিয়ে কিছু না বলে সে আগের মতো বসে রইল। কিছু খেয়েছো? কোনো সাড়া নেই। আমি উঠে গিয়ে সামনে একটা রেস্টুরেন্ট থেকে খাবার এনে তার সামনে রাখতেই খুব তৃপ্তির সাথে খাবারটুকু খেলো। আবার জিজ্ঞেস করলাম, কে তুমি? কেঁদে কেঁদে উত্তর দিল, ঈশা। সারাদিন ধরে এখানে কি করছো? কারো অপেক্ষা? না, কোনো সমস্যা? আমার বাবা মা 4 বছর আগেই মারা গেছেন। আমি আমার চাচার কাছেই থাকতাম। বাবার সকল সম্পত্তিটুকু চাচা জুয়া খেলেই শেষ করে দেন। চাচার একটি মেয়ে আছে। এখন সংসার চালানো দায় হয়েছে বলে চাচি আমাকে নিয়ে আরেক বাসায় কাজের মেয়ে হিসেবে পাঠিয়ে দেন। ছোটবেলা থেকেই তাদের নির্যাতনের শিকার হয়ে বড় হয়েছি। বাসার সকল কাজই আমিই করতাম। যেখানে কাজের জন্য গেছি তারা খুব নির্যাতন করে, কিন্তু আর সহ্য হচ্ছিল না, তাই পালিয়ে আসছি। কিচ্ছু জানি না আমি কি করব, কোথায় যাব। এখানে আমার নিজেকে বিপদমুক্ত মনে হলে সারা দিন ধরে বসে আছি। বুঝলাম। তো এইভাবে কতদিন বসে থাকবে? আর তোমার কি কোনো ভাই বোন আছে? না, আমি একমাত্র মেয়ে ছিলাম। আচ্ছা তবে তুমি থাকো, আমি গেলাম, বলে আমি বাড়ি চলে গেলাম। ছেলেটাকে দেখে একটু আশার আলো পেলেও সে চলে গেল। খাবার দিয়ে কি আমার প্রতি দয়া করলো নাকি? আমি আগের মতোই বসে আছি। কষ্টটা আগের থেকে আর একটু বেড়ে গেল। এই প্রথম কাউকে জীবনের গল্প বললে সে কোনো গুরুত্ব দিল না। আস্তে আস্তে করে রাস্তাটা নীরব হচ্ছে। সারাদিনের কাজ শেষ করে সবাই সবার বাসায় ফিরছে। আমি কোথায় যাব? আমার যাওয়ার তো কোনো ঠিকানা নেই। কেউ আমাকে বুঝবে এমন কোনো মানুষও নেই। আকাশের দিকে তাকিয়ে অঝরে চোখের পানি ফেলছিলাম, করছিলাম নীরব কান্না। পরক্ষণেই সামনে এসে সেই গাড়িটা থামলো, যে গাড়িটা দিয়ে ছেলেটা আমার জীবনের কথা শুনে চলে যায়। কিন্তু গাড়ি থেকে যে ছেলেটা নামলো না, একজন মহিলা আমার দিকে আসছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, আমার সামনে এসে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি ঈশা? জি, আমাকে চিনেন? হ্যাঁ, শুনেছি তোমার কথা। আমি একটা নকল হাসির ঝলক দিয়ে নীরব হয়ে রইলাম। এখানে এভাবে কতক্ষণ থাকবে? আল্লাহই ভালো জানেন। শুনলাম তুমি নাকি বাসায় কাজ করতে। চোখে মুখে লজ্জা নিয়ে সত্যি কথাই বললাম। আমার বাসায় কাজ করবে, আমি নির্যাতন করব না। কোনো উপায় না পেয়ে আমি রাজি হয়ে যাই। আসো আমার সাথে। আমি ওনার পেছন পেছন যাই। গাড়িতে উঠতে বললে আমি সাথে সাথে উঠে যাই। গাড়িতে উঠে দেখি সামনে সেই ছেলেটা বসে আছে। চাইলে সে আমাকে আগেও নিয়ে যেতে পারতো, কিন্তু এই মহিলাকে নিয়ে আসা আমার কাছে একটু আজব লাগলো। পরে আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, উনি আপনার কে হয়? আমার ছেলে হয়, সে তোমাকে নিয়ে যেতে পারতো, তার সাথে একা যেতে তুমি ভয় পাবে বলে আমাকে নিয়ে এসেছে। বুঝতে আর বাকি রইল না, ভদ্র এবং ভালো মানুষ। কিছুক্ষণ পর একটা বাড়িতে প্রবেশ করলাম। অনেক বড় বাড়ি, কিন্তু কোনো মানুষকে দেখতে পেলাম না। আমি বাসার ভিতরে ঢুকে সোফার সামনে গিয়ে নিচে বসে পড়লাম। এ কি ঈশা, তুমি নিচে বসছো কেন? উপরে উঠে বসো। না, আমি ঠিক আছি। আহা, উপরে উঠো।
চোখ দিয়ে কান্না চলে আসলো। আসলে নিচে বসতে বসতে অভ্যস্ত, এখন সোফায় বসতে ভয় করে, যদি মার খেতে হয়। পাগল মেয়ে, এদিকে এসো। আমাকে নিয়ে একটা রুম দেখিয়ে দিয়ে বললেন, আজ থেকে এই ঘরে তুমি থাকবে। যাও, ফ্রেশ হয়ে খাবার খেতে এসো। কিন্তু আমার কাছে কোনো জামা নেই। একটু চিন্তিত হয়ে চলে গেলেন। একটু পরে হাতে একটা জামা নিয়ে আমায় বললেন, তুমি শাড়ি পরতে পারবে তো? আসলে আমার বাসায় আমি আর আমার ছেলে ছাড়া আর কেউ নেই, আর আমি যে শুধুই শাড়ি পরি। আজকে একটু কষ্ট করে এটা পরে নাও। আচ্ছা। ফ্রেশ হয়ে শাড়ি পরে নিচে গেলাম। আমি আর আম্মু নিচে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। ঈশা সামনে আসলো, শাড়ি পরে তাকে খুব সুন্দর লাগছিল। ছানা বড়া চুল এখন গুছিয়ে আরও সুন্দর করে, ফর্সা চেহারা খুব সুন্দর লাগছিল। কিন্তু সে দেখতে যেমনই হোক, তার লুকটা যেমনই হোক, সে কিন্তু মায়াবী। তাকে দেখে আমি বললাম, বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। আমি ছেলেটার কথা একটা হাসি দিয়ে, আন্টি, কি করতে হবে আমায়? তুমি কি করবে? মানে আমার কাজটা কি? এই বাড়িতে রান্নার জন্য একটা লোক, তাড়াতাড়ি কাটার জন্য একটা লোক, এক এক কাজের জন্য এক একটা লোক রাখা আছে। তুমি কি করবে? একটু ভেবে আমাকে বললেন, তুমি বরং আমাদের সাথে বসে মুভি দেখো, একটু পরে খাবার আসবে, খেয়ে আমার সাথে গল্প করবে। কান্না চলে আসছিল, তবে আজকে যতবারই কেটেছি খুশিতে। পরে খাবার দাবার শেষ করে ঘুমোতে যাই। বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুম লেগে যায়। অনেক দিন পর একটা শান্তির ঘুম ঘুমিয়েছি। ঘুম ভাঙার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 2টা বাজে। তাড়াহুড়ো করে নিচে গিয়ে দেখতে পাই আন্টি একা একা ড্রয়িং রুমে বসে আছে। আমাকে দেখে, ঈশা, তুমি উঠেছো? ভালো হয়েছে। আমার একা একা লাগছিল। টেবিলে নাস্তা আছে, শেষ করে আসো, গল্প করব। নাস্তা সেরে আমি আন্টির সামনে গিয়ে বললাম, আচ্ছা আন্টি, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, অবশ্যই, বলো। আমাকে না বললেন আপনার বাসায় কাজ করতে হবে, কিন্তু এখানে তো এক এক কাজের জন্য এক একজন লোক, তবে আমার কাজ কি? তোমার কাজ শুধু সারাদিন বসে আম্মুর সাথে গল্প করা, আর কোনো কাজ নেই। বাসায় একটা মেয়ের অভাব না বুঝতেই দেওয়া। আম্মুকে একা থাকতে দেওয়া যাবে না। এরপরে তোমার সকল দায়িত্ব আমার উপর, মানে আমাদের উপর। তুই আসছিস? হ্যাঁ আম্মু, এই নাও। তারপর কয়েকটা ব্যাগ আন্টি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নাও তোমার জন্য জামা। কি আজব, তাই না? যাদের দায়িত্ব আমাকে আদর করার, তারা আমাকে খাটিয়েছে, আর যারা আমাকে চাইলেও খাটাতে পারে, তারা আমাকে আদর করছে। ব্যাস, আমি আমার কাজের প্রতি খুব মনোযোগী। সারাদিন আন্টির সাথে গল্প করি। কেউ একজনকে পেয়েছি অন্তত নিজের মনের কথা খুলে বলতে পারি। আমি এখানে খুব সুখে আছি, আন্টির কাছ থেকে মায়ের আদর পাচ্ছি। কিন্তু রাকিব ছেলেটা না বড়ই আজব। আমার সাথে ঠিকমতো প্রয়োজন ছাড়া একদিনও কথা বলেনি। সারাদিন আম্মু আম্মু, ব্যাস। তারপরেও ভালো, তার নামটা আমি আন্টির কাছ থেকেই জেনেছিলাম। এভাবেই একটা মাস কেটে যায়, খুব ভালোই কেটেছে। এই কয়েকদিনের আদরে আমি সকল দুঃখই ভুলে যাই। কিন্তু কে জানতো নতুন করে আমাকে আবারও কষ্ট দিবে। রাকিব আমাকে ডাকছিল। ঈশা, ঈশা। তার ডাকে আমি খুব তড়িঘড়ি করে যাই। জি বলেন। এই নাও। বলে অনেকগুলো টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আজকে তো তোমার 1 মাস কাটলো, তার বেতনটা। খুব কষ্ট পাই। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসলো। হাতে থাকা টাকাগুলো আর হাত দিয়ে ধরে রাখতে পারলাম না। ছেড়ে দিয়ে দৌড়ে আমার ঘরে চলে আসলাম। ঈশা চলে গেল, কিন্তু সে এমন করলো কেন? আমি কি কোনো ভুল করেছি? না, আমি তো ওর প্রাপ্য বেতনটুকুই দিয়েছি। আমি ঈশার পিছন পিছন গেলাম। রুমের দরজাটাও বন্ধ। ঈশা, ঈশা, দরজাটা খোলো। অনেকক্ষণ ডাকাডাকির পর চোখ মুছতে মুছতে দরজাটা খুললো। তাকে একটা চেয়ারে বসিয়ে আমিও তার সামনে বসলাম। কি হয়েছে? কোনো সমস্যা? আমাকে ভয় করে? কাঁদছো কেন? নাকি আমি কোনো ভুল করেছি? আচ্ছা, আমি কি আপনার কাছে সেই কাজের মেয়ের মতোই ছিলাম? কেন? তোমাকে কি কখনো কেউ কিছু বলেছে? তোমাকে তো আমি বললাম এই বাড়িতে মেয়ের অভাব তুমি পূরণ করবে, আর তুমি কাজের মেয়ে হতে যাবে কেন? কেন নয়, আমি তো এতদিন খুব ভালোই ছিলাম, সবাইকে নিজের ভেবেছি। কিন্তু আজকে তো আপনি আমাকে বেতনের কথায় টাকাগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে আমাকে বুঝিয়ে দিলেন আমি কাজের মেয়ে, তাই না?
এই বলে হু হু করে কাঁদছিল। আসলে আমি ভুল করেছি, সে কখনো আমাদের কাছে কাজের মেয়ের মতো না। তবে আমি কেন তাকে বেতন দিতে গেলাম? আর তার টাকার বা কী প্রয়োজন? সব দায়িত্ব তো আমিই নিয়েছি। আচ্ছা সরি, আমি ভুল করেছি, মাফ করে দাও। আসলে তুমি তো কখনো তোমার প্রয়োজন অপ্রয়োজন কিছু বলো না, তাই ভাবলাম যদি তোমার কোনো প্রয়োজন হয়, তাই আর কি। সরি। সমস্যা নেই বলেই আমি সেখান থেকে চলে আসলাম। ওই দিনের পর থেকে আমার নিজেকে খুব দোষী মনে হচ্ছিল। ঈশা আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমি কিছু বললে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ না বলে। আমি যত তার কাছে যেতে চাচ্ছিলাম, সে আমাকে ইগনোর করছিল। আমি যেন আর পারছিলাম না। এই প্রথম আমি আমার নিজের দুঃখকে হাসি মুখে বদলাতে পারছিলাম না না কেঁদেও থাকতেও। সত্যি খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ, কিছুদিন ধরে রাকিবকে দেখছি সারাক্ষণ মনমরা হয়ে থাকে। আন্টির সাথেও ঠিকমতো কথা বলে না। হঠাৎ এমন পরিবর্তন, কিন্তু কেন? রাতে ঘুম হচ্ছিল না, ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে যেতেই দেখতে পেলাম ওপাশ হয়ে রাকিব হু হু করে কাঁদছে। তার কান্না দেখে আমার খুব মায়া হলো। না চাইতেও তার সামনে গিয়ে বসি। মনে খুব কষ্ট বুঝি। তড়িঘড়ি করে আমি চোখ মুছে চেহারার নকল হাসির ছোঁয়া এনে, আরে কবে এসেছো? কি দরকার এই নকল হাসির? সব তো দেখে ফেলেছি। আমি আর কিছু বললাম না, সামনের দিকে তাকিয়ে আছি। অনেক কষ্ট পেয়েছেন তাই না? কাউকে ভালোবেসে ফেলেছি, সেটা বুঝতে পেরেছি। নিজের করা একটা ভুলে যখন সে আমাকে শুরু করে ইগনোর করা। তো কি হয়েছে? মনের কথা বলে দিতে হয়। কিন্তু তাকে আমি বলতে পারছি না। এই ভেবে সে যদি ভাবে আমি তার প্রতি দয়া দেখিয়ে এখন তার সুযোগ নিচ্ছি। আমার বুঝতে আর বাকি রইল না সে আমার কথা বলছে। জানো, আমার আম্মু চায় সে তার বৌমার সাথে সারাদিন গল্প করবে, আর আমি তার জন্য একটা বৌমা নিয়ে আসতে পারি না। এই ভেবে যে সব বৌমা ভালো হয় না। আমার কাছে আমার আম্মুই তো সব। কিন্তু আমি এখন একজনকে পেয়ে গেছি যে আমার আম্মুর বৌমা হওয়ার যোগ্য, কিন্তু বলতে পারছি না। কে সে বলে দাও। থাক, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। রাত জাগলে শরীর খারাপ করবে। এই বাড়িতে কেউ কান্না করুক, আমি তা চাই না। তুমি চলে গেলে আম্মুর সাথে গল্প করার জন্য তোমার মতো অন্য একজনকে আর কোথায় পাবো? আমি তো যাচ্ছি না। তবে এই বাড়িতে একটা পরিচয় নিয়ে থাকতে পারো না? কেমন পরিচয়? হু হু করে কাঁদতে কাঁদতে বলল। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি আর কিচ্ছু জানি না কেন কিভাবে ভালোবাসি, কিন্তু ভালোবাসি। চুপ করো, কান্না বন্ধ বন্ধ করো বলছি। এদিকে তাকাও। তার কথা মতো আমি তার দিকে তাকিয়ে আছি। ভালোবাসা ইচ্ছে করে হয় না, ভালোবাসতে কারণ লাগে না, এমনিতেই হয়ে যায়, বুঝলে? এই বলে আমি তার কাঁধে মাথা রাখি। তোমায় খুব ভালোবাসি ঈশা। আমিও।